আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কমেন্টে জানাও তো। আচ্ছা, আমরা পুরুষ বিভাজনের একটা একটা দুইটা দুইটা তিনটা তিনটা চারটা চারটা করে সর্বশেষ 5 নম্বর লেকচার চলে আসছি। আমরা নেক্সট আরো একটা ক্লাস নিয়ে পুরুষ বিভাজনকে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা দেখব। রাইট? আচ্ছা, আসো, আমরা সর্বশেষ কি পড়েছিলাম মনে আছে রে? আমরা সর্বশেষ মিওসিস পড়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা মিওসিস কিন্তু পড়ি নাই, মিওসিসের ক্ষুদ্র একটা অংশ পড়েছিলাম, ছোট্ট একটা অংশ পড়েছিলাম। ওইটাই কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করে পড়তেছি। স্যার তাহলে আজকে স্যার মিওসিস পড়বো, তাহলে তো বিশাল কাহিনী। আর বেড়া না। আচ্ছা, পরে দেখো, আমরা যেটা বলছিলাম মনে আছে? আমরা মূলত বলছিলাম যে মিওসিস দুইটা ধাপে সম্পন্ন হয়। একটা হচ্ছে মিওসিস এক, আর একটা হচ্ছে মিওসিস দুই। আমরা সাথে সাথে এটাও বলেছিলাম যে মিওসিস একটার মধ্যে আরো চারটা ধাপ, মানে মিওসিস এক সম্পন্ন হইতে হলে আরো চারটা ধাপ সম্পন্ন করতে হয়। কি কি? মিওসিস এক, মিওসিস মেটাফেজ, সরি, প্রোফেজ এক, মেটাফেজ এক, এনাফেজ এক, টেলোফেজ এক। আবার আমরা বললাম যে মিওসিস দুই, এটা সম্পন্ন হতে হলো আরো চারটা ধাপের প্রয়োজন। এটা হচ্ছে প্রোফেজ দুই, মেটাফেজ দুই, এনাফেজ দুই, টেলোফেজ দুই। আজকে আমরা এই চারটা এই আটটা পড়ব, ফিগার আউট সহ। আর মাঝখানে যে স্যার, প্রোফেসের মাঝখানে যে এই পাঁচটা লেজা পেডিটা, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এটা যে পড়াইলে, শুনো, এই পাঁচটা তো হচ্ছে এই প্রোফেসের ভিতরে ঘটে, বাট এই প্রোফেসে আসলে অ্যাকচুয়ালি কি ঘটে এখনো বুঝাতে পারি না। মানে এই যে পাঁচটা আছে না, এই যে উপপর্যায় যেগুলো, এগুলো তো এটার ভিতরে ঘটে। এই ঘটার পর এই প্রোফেস অ্যাকচুয়ালি কি কি বৈশিষ্ট্য অর্জন করে সেগুলাই করবে। স্যার কি শুরু করলেন স্যার? সেই স্যার প্রোফেস থেকে স্যার টেলোফেজ পাঁচটা ধাপ পড়াইলেন, পাঁচটা চিত্র পড়াইলেন স্যার। তারপর স্যার এই যে স্যার লেপটোটিন থেকে শুরু করে স্যার ডায়াকাইনেসিস আরো পাঁচটা পড়াইলেন স্যার, আরো পাঁচটা চিত্র পড়াইলেন স্যার। অলরেডি স্যার 10টা বৈশিষ্ট্য পড়ে ফেলছি স্যার, 10টা চিত্র বলে ফেলছি স্যার। এখন স্যার আরো স্যার চারটা চারটা আটটা চিত্র, আটটা বৈশিষ্ট্য। স্যার পারবো না স্যার, আপনার স্যার হতাশ স্যার, ভয় লাগে স্যার। আরে বেটা শুনো, আচ্ছা বলো তো, যখন কোন একটা ফ্যামিলিতে ছোট বাচ্চা হয়, ধরো একটা ছেলে জন্মাইছে, তো অনেকে সে কি বলে, মাশাআল্লাহ এই ছেলে তার বাবার মতো হয়েছে, অথবা অনেকে বলে তার দাদার মতো হয়েছে, বা তার নানার মতো হয়েছে, মামার মতো হয়েছে, বা চাচার মতো হয়েছে, এরকম বলে। আবার মেয়ে হইলে বলে না, মাশাআল্লাহ তার এই মেয়েটা তার মায়ের মতো হয়েছে, চুপগুলো তার নানির মতো হয়েছে, টুটগুলো তার ফুফুর মতো হয়েছে। এই কথা বলে না? অ্যাকচুয়ালি কি হইলো? কেউ যখন বললো যে একটা ছেলেকে বা জন্মানোর পর বাচ্চাকে বললো যে, জানো ওর বাচ্চা না ওর দাদার মতো হয়েছে, তাহলে কেউ কি জিজ্ঞেস করে তার দাদা কেমন? কেউ কেউ এটা জিজ্ঞেস করে, সে বলে ও আচ্ছা তার দাদার মতো হয়েছে, আচ্ছা ঠিক আছে। সেম কথা হচ্ছে এই যে এগুলো না, এগুলো হচ্ছে বাচ্চা, এগুলো কি, এগুলো হচ্ছে বাচ্চা। আর আগে যেগুলো করছে এগুলো হচ্ছে তার বাবা দাদা। মানে সেম কথা হচ্ছে, এই যে ধরো প্রফেস দুইজন পড়তে যাবো, আমি যখন বলবো যে প্রফেস দুইটা হচ্ছে ওই যে প্রফেস, ওই প্রফেসের মতো, ওই যে বাচ্চা যেমন তার দাদার মতো, ওর তার দাদার কি বৈশিষ্ট্য দিতে হয়? না। আমরা বলবো যে প্রফেস দুই ওই যে প্রফেসের মতো, বা ওই ল্যাপটোটিনের মতো, বা লাইকোটিনের মতো, শেষ। কতটুকু বাকিটা স্যার বুঝে নেবে। কি মজা না? তার মানে আজকের লেকচারে অ্যাকচুয়ালি আমরা কিছু পড়বো না, আমরা শুধু বলবো এটা ওইটার মতো, এটা ওইটার মতো। তবে নতুন কিছু বৈশিষ্ট্য তো থাকে, এই দুই একটা লাইন। অ্যাকচুয়ালি দেখো, প্রত্যেকটাতে কয়টা আছে? চারটা করে। এখানে চারটা করে। আমরা প্রত্যেকটা পর্বের প্রত্যেকটা পর্যায়ের চারটা করে বৈশিষ্ট্য বলবো। আসলে ওই চারটাই আমরা জানি, এগুলো আসলে আমার টিচার পড়ায় না, আমার কিছু কেন যেন মনে হলো যে তোমাদেরকে পড়ানো উচিত, সেজন্য পড়াবো। তো বই পড়ার কিছু নাই, এই চারটা চারটা কিভাবে পড়াবো শোনো। হ্যাঁ একটু ফলো করো। এই যে এটা তো আমরা পড়ে ফেলছি already। এই চারটার ক্ষেত্রে আমি কি করবো, প্রফেস একের সাথে প্রফেস দুই এর কি মিল আছে এই দুইটা একসাথে পড়বো, অর্থাৎ আমরা প্রফেস এক, প্রফেস দুই, এই দুইটা পাশাপাশি একসাথে পড়বো, ম্যাচ করে ফেলবো সেমলি। মেটাফেজ এক, মেটাফেজ এক এবং মেটাফেজ দুই, এই দুইটা আমরা পাশাপাশি পড়বো। সেমলি আমরা এনাফেজ এক, এনাফেজ দুই, এটাও পাশাপাশি পড়বো, ঠিক আছে? এবং টেলোফেজ এক, টেলোফেজ দুই, এটা পাশাপাশি পড়বো। এক কথায় বলতে গেলে কি, তোমরা সুন্দর করে এক পেজের মতো আজকে লেকচারটা এক পেজে কভার করবো, মানে এক পেজের মধ্যে ঠিক মাঝামাঝি একটা ওই যে খাতাটা একটু দৈর্ঘ্য বরাবর না রেখে প্রস্থ বরাবর করে, প্রস্থ বরাবর করে কি করো, মাঝখানে একটা টান দিবা, এক পাশে লিখবা মিওসিসটা, এক পাশে লিখবা এই মেসেজ দুই, এক পাশে মেসেজ এক, আর মাঝখানে দিয়ে টান দিবা, দুই পাশে দুইটা লিখবা। কিভাবে লিখবে একটু ধৈর্য ধরো, আমি দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আজকে আমরা মূলত পড়বো মিওসিসের যে, মিওসিস এক এর যে চারটা পড়বো এটা পড়বো, মিওসিস দুই এর যে চারটা পড়বো এটা পড়বো, ওকে? আচ্ছা, হ্যাঁ এদিকে আসো, এবার আসো, এদিকে আসো না, এদিক সেদিক তাকাও কি, হ্যাঁ? খুবই সহজ, দেখো আমি লিখে রাখছি। তো এগুলো আসলে সত্যি বলতে কি, এই মিওসিসটা পড়তে হয় না, একবার রিডিং করলে হয়।
তারপর আমি আপনাদের সুবিধার জন্য, আপনাদের ভালোর জন্য আমি একসাথে বলে দিচ্ছি, ঠিক আছে? যেমন এই পাশে লিখছি মিওসিস, এই পাশে যা লিখবো সবগুলো মিওসিসের পর্ব, এই পাশে যা লিখবো মিওসিস 2 এর পর্ব। এই দেখো এই পাশে হচ্ছে মিওসিস 1, মিওসিস মেটাফেজ, মানে মিওসিস 1 এর প্রোফেজ 1, মেটাফেজ 1। এদিকে মিওসিস 2 এর প্রোফেজ 2, মেটাফেজ 2। এরপরে আমরা লিখবো এখানে অ্যানাফেজ 1, এখানে লিখবো টেলোফেজ 1, এখানে লিখবো অ্যানাফেজ 2, টেলোফেজ 2, ঠিক আছে? সেম তুমি এক পেজে কভার করার চেষ্টা করো। এবার আসো এই প্রত্যেকটা শব্দ আমরা জানি। এই একটু 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 এদিকে দেখো, এগুলো সম্পর্কে আমরা জানি না যে এটার নাম কি কোষ প্রাচীর, দ্বিতীয়টার নাম কি কোষ ঝিল্লি, এটা কি নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন, এটা কি নিউক্লিয়াস, নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন, এটা কি ক্রোমোসোম, মাঝখানটা কি সেন্ট্রোমিয়ার, তারপরে একটাকে বলে ক্রোমাটিড, দুইটাকে বলে ক্রোমোসোম, চারটাকে একসাথে বলে টেট্রাড। এগুলো তো আমরা জানি, জানি কিনা? স্যার এগুলোর নাম লিখবেন না স্যার, এগুলো সব করে নাম লিখবেন না স্যার, স্যার ট্যাক্সন ফাইবার, স্যার স্পন্ডল যন্ত্রগুলোর নাম লিখবেন না। শোনো, যদি পরীক্ষা আপনাদের এগুলো আসে তো একটা বা দুইটা পর্ব আসবে বা সর্বোচ্চ 3টা পর্ব আসবে, বা হায়েস্ট ধরো বললো যে মিওসিস 1 এর সবগুলো পর্বের বর্ণনা দাও, তখন আপনি পরীক্ষার খাতা এগুলোর পাশে 2-1টা করে নামগুলো লিখে দিন, ঠিক আছে? আমরা যেহেতু জায়গা শর্ট, আমরা একসাথে অনেকগুলো পর্ব, সেজন্য আমরা যেভাবে রেখেছি। তার মানে এই না যেটা আমি পড়াই না, এটা কিন্তু আমি অলরেডি পড়িয়েছি, সেজন্য আমি আর লিখলাম না। তোমরা নিজেরা যদি খাতার মধ্যে জায়গা হয় তাহলে পাশে মার্কিং করে দিতে পারো। বুঝে গেছে? ওকে, আমরা মোটামুটি জানি এগুলো কোনটার নাম কি। আমরা শুরু করি। আশা করি প্রোফেজ 1 এটা হচ্ছে মিওসিস 1 এর, প্রোফেজ 1 এর বৈশিষ্ট্য সব করে দেখো সেম 4টা করে বৈশিষ্ট্য। মজার কাহিনী হচ্ছে এই প্রোফেজ 1টা হচ্ছে মানে মিওসিস 1 এর প্রোফেজ 1টা হচ্ছে আমাদের ওই প্রোফেজের মতো শেষ, খতম। আচ্ছা বলো তো প্রোফেজ 1 এ কি কি হয়েছে মনে করো তো? স্যার প্রোফেজ 1 এ তো ক্রোমোসোম গুলা সংকুচিত হয়েছিল, মোটা হয়েছিল, খাটো হয়েছিল, তারপর স্যার জল বিয়োজন ঘটেছিল, ডিহাইড্রেশন, মনে আছে রে? এখন তো পোলাপানতে ইংলিশ বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ মনে করে, ডিহাইড্রেশন। আচ্ছা তারপর কি ছিল মনে আছে? যেমন হচ্ছে রং দান ক্ষমতা স্যার বৃদ্ধি পায়, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়, এগুলোই তো ছিল না? ওই সেম জিনিসগুলো এখানে করবো। আর বরঞ্চ ওইখানে যা পড়ছিলাম তা থেকে আর অনেকগুলো যেন বাদ দিয়ে দিই। আসো খুব সহজ ভাষায় দেখো প্রফেসর একে কি করে। নাম্বার 1, আরেকটা বিষয় এইদিকে খালি এদিক দিয়ে থাকে। কথা হচ্ছে আমরা যেহেতু সবগুলো শর্ট করতেছি এখানে কিছু শর্ট কিওয়ার্ড ইউজ করবো। যেমন আমরা ক্রোমোসোমের জায়গায় জাস্ট এরকম লিখবো ক্রোমোসোম, ঠিক আছে? নিউক্লিয়াসের জায়গায় লিখবো নিউক্লিয়াস, মানে খুব শর্টকাট ওয়েতে লিখবো, ঠিক আছে? যেটা আমাদের জায়গা কম। সোজা প্রফেসর বিএসসি থেকে প্রফেসর কি বলছে এটাতে ফিগার করে দেখবা কি ক্রোমোসোম, ক্রো মানে কি? ক্রোমোসোম সংকুচিত, মোটা, কাটা হয়। স্যার আমরা তো জানি এটা প্রফেসর বৈশিষ্ট্য, এটা স্যার প্রফেসর সেম। ওকে, তারপর জল বিয়োজন ঘটে, জল বিয়োজন ঘটে বা ওই যে ডিহাইড্রেশন ঘটে। তারপর রমদান ক্ষমতা বৃদ্ধি পায়, বুঝা গেছে? নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক আছে, তা বিলুপ্ত ঘটে, ঠিক আছে? লিখবা বিলুপ্ত ঘটে, শর্টকাট হয়ে লিখি। এই হচ্ছে প্রফেস 1 এর বৈশিষ্ট্য। কি রে এটা কি খুব কঠিন রে? খুব কঠিন না স্যার, পারবো না স্যার, লাথি মেরে হারাই দিব না। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস, এই 10টা যদি খুব ভালো করে বুঝো তাহলে এগুলো হচ্ছে পানিপাত, পানিপাত না, এগুলো হচ্ছে হাত ধোয়ার পানি। বুঝতে পারছো? ওকে, বুঝে গেছে? ওকে, তাহলে এটা শেষ। সেই এই যে 4টা না, এই সেই 4টা হচ্ছে প্রোফেজ 2 এর। কেসে লাগা মেরি মজাক স্যার, কি বললেন স্যার? মজা লাগতেছে, কিভাবে মজা লাগতেছে? প্রফেস 1 এর যে 4টা বৈশিষ্ট্য সেটগুলো এখানে দেওয়া দিও। ক্রোমোসোম সংকুচিত হয়, মোটা হয়, খাটো হয়, জলবিয়োজন ঘটে, রমদান ক্ষমতা বৃদ্ধি পায়, নিউক্লিয়াসটা বিলুপ্ত করে। জাস্ট চিত্রটাতে একটু সমস্যা, চিত্রটা জাস্ট ফলো করলাম তাহলে বুঝা গেল মিওসিস 1 এবং মিওসিস 2। এখানে আমাদের পড়ার মতো কিছু না, জাস্ট ফিগারটা দেখো, ফিগারটা দেখো। এখানে হচ্ছে সিঙ্গেল, মিওসিস 2 হচ্ছে ডাবল। এখানে হচ্ছে প্রত্যেকটা ক্রোমোসোম কি সিঙ্গেল, ক্রোমোসোম কি সিঙ্গেল, এখানে কি ডাবল, এই তো। বাকি সব ঠিক আছে। এটার নাম কি বলে দাও? এটার নাম পুশপ্লেট। এটা কি আপনারা জানেন না? জানেন। ওকে, তাহলে এটা আছে, জাস্ট ফিগারটা একটু মনে রাখো। ওকে, এবার আসো মিওসিস 1 এর প্রোফেজ 1 এ। প্রোফেজ 1 এ আচ্ছা বলো তো আমাদের সরি এটা হচ্ছে মেটাফেজ। মেটাফেজে কি কি কাহিনী ঘটেছিল মনে আছে? ক্রোমোসোম গুলা সবচেয়ে বেশি খাটো হয়, সবচেয়ে বেশি মোটা হয়, মনে আছে না? সবচেয়ে দীর্ঘ এই স্বল্পস্থায়ী ছিল। তারপর আমরা এই মেটাফেজে ট্রাকশন ফাইবার পেয়েছিলাম, মনে আছে? স্যার ট্রাকশন ফাইবারের সাথে আরো কিছু কথা বলেছিলাম, যেমন মোটর ইউনিট, মনে আছে? কাইনেটিক কোড, এটিপি, টোটাল একটা এই প্রসেস দেখিয়েছিলাম। ও স্যার তাই স্যার, লাত্তি মেরে ফেলাই দিব রে বেটা রে, লাত্তি মেরে ফেলাই দিব।
লেকচার 2টা ভালো করে পড়বা, ঠিক আছে? লেকচার 2 এর মেটাফেজ পড়বা। মেটাফেজে আমি প্রায় মনে 15 মিনিট গল্প করছি, ওইখানে বাবা সুন্দর করে যে ট্রাকশন ফাইবার ট্রাকশনে কিভাবে ক্রোমোসোমের সাথে লাগে, ওই যে কাইনেটোকোর থাকে, তার ভিতর একটা মোটর প্রোটিন থাকে, মোটর প্রোটিনের ভিতর এটিপি থাকে, এটিপি শক্ত হয়েই করে। স্যার কিছুই মাথায় ঢুকতেছে। ও স্যার মজা নেন স্যার, এগুলো তো আমরা জানি। গুড, ভেরি গুড, ওকে। আসো, তোমরা জানলে আরো ভালো। সেম কেন দেখো, ম্যাডাম একে স্পন্দনতন্ত্রের সূচনা করে আমরা জানি। ট্রাকশন ফাইবার ক্রোমোসোমের সাথে যুক্ত হয়, এটা আমরা জানি। এই যে এটা কি ট্রাকশন ফাইবার না? এগুলা কি রে? মেরু। এগুলা কি লিখে দিতে হবে? এটা মেরু, এটা মেরু, এটা ট্রাকশন ফাইবারটাকে লিখে দিতে হবে, লাগতে হলে ভালো দিবে বেটা, ঠিক আছে? এই যে যে যুক্ত হইলো, ট্রাকশন ফাইবার সাথে যুক্ত হইলো, তারপর আমরা বললাম ক্রোমোসোম গুলো আরো মোটা হয়, আরো খাটো হয়, আর সবগুলো দেখো এটা বিষুবীয় অঞ্চল, ঠিক মাঝামাঝি একটা অঞ্চলে বরাদ্দ হয়েছে না? সেজন্য আমরা লিখলাম ক্রোমোসোম গুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। বলো তো ক্রোমোসোম গুলো যখন বিষুবীয় অঞ্চলে অবস্থান করে সেটাকে কি বলে? কমেন্টে জানাও। ক্রোমোসোম গুলো যখন বিষুবীয় অঞ্চলে অবস্থান করে সেগুলোকে কি বলে? তাড়াতাড়ি জানাও কমেন্টে। কি? মেটাকাইনেসিস, রাইট? মেটাকাইনেসিস না মেটাস্টেসিস? জানাও, তাড়াতাড়ি জানাও। ওকে, এবার দেখো এই মেটাফেজ একে যা করছে হুবহু মিয়োসিস 2 এর মেটাফেজ 2 এর সেম কাইন্ড। ওমা কি বলেন স্যার, এগুলো কি পড়া হয় না স্যার? এগুলো তো বাচ্চাদের পড়া। হ্যাঁ স্যার, এগুলো বাচ্চাদের পড়া। মানে কি, এই যে দেখো তোমাদের সাথে অনেক দিনের মজা করা হয়, বুঝছো? সেই স্পন্ডন যন্ত্রের সৃষ্টি হয়, ট্রাকশন ফাইবার ক্রোমোসোমের সাথে যুক্ত থাকে, ক্রোমোসোমগুলো আরো খাটো হয়, আরো মোটা হয়, ক্রোমোসোমগুলো যে বিষুবীয় অঞ্চলে ঠিক মাঝামাঝি অঞ্চলে অবস্থান করছে। জাস্ট ফিগারটা একটু দেখো, আগের ফিগারটা ছিল একটা একটা, সেজন্য একটা একটা, এখানে ডাবল ছিল, এখানে ডাবল, আর তেমন কিছু না। ফিগারটা জাস্ট একবার ফলো করো, এই তো হয়ে গেল। তাহলে এখানে কি মানে খুব বেশি কঠিন নেই, এটা কি খুব 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 বেশি কঠিন? হ্যাঁ, আমার কাছে মনে হয় না খুব বেশি কঠিন। হুম? বুঝে গেছে? এটা হচ্ছে মিউসিস এক আর মিউসিস দুই এর প্রোফেজ এক, মেটাফেজ এক, প্রোফেজ দুই, মেটাফেজ। খুব সহজ বিষয়। এবার আসি আমরা, এটার পর আমরা যাই মিউসিস, তারপর প্রোফেজ, মেটাফেজ, এবার আসি আমরা এনাফেজে আসি। আসো আমরা এবার এনাফেজে আসি, আস্তে আস্তে আমরা এনাফেজে আসি। ওকে, এবার আসো আমরা এনাফেজ দেখবো। এনাফেজ এক, টেলোফেজ এক, এনাফেজ দুই, টেলোফেজ দুই। মজার কাহিনী হচ্ছে এখানেও আমাদের পড়ার মতো কিছু নাই রে। ওই আগের মতো করে মনে আছে না যে আমাদের এনাফেজ কি কি হয়েছিল? মনে আছে এনাফেজ মানে কি? মেরুমুখী চলন। মানে হচ্ছে এনাবাস, এনাবাস যখন যায় এদিক সেদিক করে যায়, একবার সাপের মতো, একবার এদিক সেদিক, এগুলোই তো বলছিলাম, মনে আছে না? টেলোফেজে কি ছিল? সাব প্রফেসের ঠিক উল্টা, রাইট কিনা? সেম কাহিনী, আমরা এখানে কিছু করবো না। যেমন আমরা বললাম এনাফেজে, আমরা বলবো এনাফেজ একটা হচ্ছে আমাদের এনাফেজের মতো দেখতে। ওই যে বাচ্চা যেমন তার দাদার মতো এনাফেজটা দেখতো, ওই এনাফেজের মতো সেই ম্যানাফেসটা ওইখানেও। তাহলে কিছুই নাই দেখো, মানে ওইখানে তো আমরা অনেক কিছু করছিলাম, এখানে কিছু পাওয়া লাগবে না। দেখো এই যে ম্যানাফেস, এখানে মাত্র 2টা বৈশিষ্ট্য করলেই চলবে, জাস্ট এটা লিখবা। মানে এগুলোর তো কিন্তু ফিগার আউট করবো, ঠিক আছে? ফিগার আউট করবা। আমি যে 2টা লিখছি এই 2টার বাইরে আপনি চাইলে লিখতে পারেন। যেমন হচ্ছে আগের মতো করে এনাফেস মানে হচ্ছে মেরুমুখী চলন, উদয় লিখলে আর কি যে এই চাপে ক্রোমোসোম গুলা মেরুমুখী যায়, মানে হাঁপি চাপি হ্যান ত্যান, তোমাদের মন চাইতে মশলাপাতি লাগাই দিই। আমি মেইন মেইন এই যে ওয়ার্ড গুলা বা মেইন মেইন যে লাইন গুলো ধরে দিচ্ছি, মেইন পয়েন্ট গুলা, বাকিটা তোমার মতো করে লিখে দিই। ওকে, আশা করি এনাফেস এক কথায় শেষ। দেখো তো এই যে দুই মেরুতে ক্রোমোসোম গুলা কি দুই মেরুমুখীতে চলন শুরু করছিল না? এই লাইনটা জাস্ট লিখবা যে বাইপ্লেন দুটি ক্রোমোসোম পরস্পরের বিপরীত মেরু দিকে অগ্রসর হয়। স্যার বাইপ্লেন কি? ও স্যার বাইপ্লেন কি লাগতে ভালো দিবে বেড়া রে। মনে আছে আমি বলেছিলাম, ধরো এটা একটা ক্রোমোসোম, সাপোজ ধরো এটা কি ক্রোমোসোম, ঠিক আছে? ক্রোমোসোমটা যখন এরকম ফাইটার পর কিরকম এরকম ডাবল হয় না? ক্রোমোসোমটা কি হয় একসময় এটাকে মাঝামাঝি ফাইটটা এরকম ডাবল হয় না? ডাবল হয় না? এই যে সিঙ্গেল অবস্থায় যখন এরকম দুইটা জোড়া থাকে, সিঙ্গেল অবস্থায় যে জোড়া, এটা হচ্ছে বাইপ্লেন। আর এরকম যখন ডাবল হয়ে যায়, এরকম যে ডাবল হয়ে যায়, এই ডাবল অবস্থায় আমরা বলছি অপত্য ক্রোমোসোম। ওই যে একটা নিউক্লিয়াস থেকে আরেকটা নিউক্লিয়াস জন্ম নিলে কি হয়? অপত্য নিউক্লিয়াস। তারপরে একটা জিন থেকে আরেকটা জিন জন্ম নিলে কি হয়? অপত্য জিন। একটা কোষ থেকে আরেকটা কোষ জন্ম হলে কি বলি আমরা? অপত্য কোষ। সেমলি এই যে একটা ছিল, একটা থেকে ডাবল হয়েছে, একটা থেকে ডাবল হয়েছে, সেজন্য এই দুইটাকে পরস্পর মানে সিঙ্গেল সিঙ্গেল, অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল থাকলে এই দুইটাকে আমরা বলি বাইপ্লেন্ট, আর ডাবল ডাবল থাকলে এই দুইটাকে আমরা বলি অপত্য কোষ। কোন সংশয় আছে? সন্দেহ আছে? বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ স্যার এটা তো বলছে না। হ্যাঁ বলছে। এবার আসো, তাহলে কি বললাম? এখানে কি সিঙ্গেল ছিল না? তাহলে আমরা বললাম যে বাইপ্লেন্ট দুইটা, এখানে কি ছিল?
পাশাপাশি ছিল যে বাইপ্লেন দুইটা পরস্পর বিপরীত মেরুর দিকে অগ্রসর, এটা তো আমরা জানি এনাফেজ মানে বিপরীত মেরুর দিকে যাওয়া। আবার মনে করো তো বিপরীত মেরুতে যাওয়ার সময় কি কি কাহিনী ঘটেছিল, আমরা বললাম যে বিপরীত মেরুতে যাওয়ার সময় এই যে ক্রোমোসোম গুলা দেখতে বি এল জে আই আকৃতির হয়। কারণ আপনারা কি করেন পরে লিখে দিবেন বি মানে কি, এল মানে কি, জে মানে কি, আই মানে কি, কমেন্ট একটু লিখে দেন তাড়াতাড়ি লিখে দাও। স্যার মনে আছে বি মানে কি মেটাসেন্ট্রিক, এল মানে কি সাবমেটাসেন্ট্রিক, জে মানে কি এক্টোসেন্ট্রিক, আই মানে কি টেলোসেন্ট্রিক, এটা একটু লিখে দিবা ঠিক আছে। ওকে, মানে পরের পয়েন্টে ওই পয়েন্টের সাথে এটা এড করে দিতে পারো। সেম কাহিনী কিন্তু এটা তো মানে এনএফএস 2 এ সেম কাহিনী করে একটা ওয়ার্ডে চেঞ্জ করে, শুধুমাত্র এখানে ছিল কি ওই যে সিঙ্গেল ছিল সেজন্য হচ্ছে বাইপ্লেন, আর এখানে ছিল ডাবল, এখানে কি ডাবল সেজন্য হলো অপত্য, আর কিছু না। এই যে লিখে রাখছি প্রতিটি ক্রোমোসোম অপত্য ক্রোমোসোম, এখানে ছিল বাইপ্লেন মানে এনএফএস একে ছিল বাইপ্লেন, আর আমরা এখানে বললাম যে অপত্য ক্রোমোসোম, আর কোনো পার্থক্য নাই। বিভক্ত হয়ে মেরুর দিকে অগ্রসর হয়, যখন মেরুর দিকে দেখবে তো দুইটা দুই পাশে মেরুর দিকে চলে যাচ্ছে, মেরুর দিকে অগ্রসর সময় ক্রোমোসোমগুলো বি এল জে আই আকৃতির হয়। এটা কেমনে মনে রাখবা, মনে আছে কি বলছিলাম যে জীবন ইসলাম বাই লয়ার, মনে আছে না জীবন ইসলাম বাই লয়ার, মনে থাকবে। তারপরে যে টেলোপেজে আমাদের টেলোপেজে কি কি কাহিনী করছিল মনে আছে, প্রফেসর টিকুলটা মানে এই টেলোপেজেটা আমাদের ওই টেলোপেজের মতোই মানে কি ওটা যেরকম আছে ওইরকম কিরকম ওই যে আগে পড়াইছিলাম, এখন জাস্ট আমরা একবার রিভিউ করবো। দেখো এই যে টেলোপেজে যেগুলো তো সবগুলা আগের মতো হয়ে গেছে না, যেমন ক্রোমোসোমগুলা মেরুতে পৌঁছায় এটা আমরা জানি। তারপর ক্রোমোসোমগুলা ঠিক উল্টা, আগে সংকুচিত হয়েছিল প্রোফেজে, এখন প্রসারিত হয়েছে, আগে মোটা হয়েছিল এখন সরু হয়েছে, আগে খাটো হয়েছিল এখন লম্বা হয়েছে, এই তো কাহিনী। তারপর জলযোজন ঘটে, মনে আছে না আগেরটাতে প্রোফেজে কি ছিল জল বিয়োজন, এখানে জল যোজন ঘটে এবং নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দার আবির্ভাব ঘটে, মানে আগের মতো আবাসটা সৃষ্টি হয়। তারপর আপনি জল বিয়োজনের সাথে আরেকটা লাইন লিখতে পারেন যে রং ক্ষমতা কমে, রংধারণ ক্ষমতা হারাই ফেলে। ওই যে আগে যখন আমরা বলছিলাম জল বিয়োজন ঘটে তখন রংধারণ ক্ষমতা কি হয় বৃদ্ধি পায়, আর যখন জলযোজন ঘটে রংধারণ ক্ষমতা হারিয়ে ফেলে বা কমিয়ে যায়। বুঝতে পারছো, তাহলে এখানে কি হয় জলযোজন ঘটে। আরেকটা বিষয় এই যে জলযোজন ঘটে আপনাদেরকে প্রচুর পানি খেতে হবে, জল খেতে হবে, ঠিক আছে, জল বেশ বেশি জল খাবা, বুঝেছি। ওকে স্যার কতটা জল খাবো, হ্যাঁ শোনো প্রত্যেক দিন এভরি সিঙ্গেল ডে মিনিমাম 2.5 থেকে 3 লিটার পানি খাবো, ঠিক আছে। ও স্যার স্যার কখন খাবো স্যার, এটা প্রশ্ন থাকে না স্যার কিভাবে খাবো, শুনো হ্যাঁ শোনো আপনি কখন জল খাবেন এটাই তো প্রশ্ন নাকি। মজা নিয়ে যাচ্ছে কি এই জলের কিন্তু কিছু বিশেষ কিছু কাজ আছে, কিন্তু আসলে করবো স্যার ক্লাসের বাইরে কথা হয়ে যাচ্ছে। আচ্ছা বলে ফেলি, শুনো হ্যাঁ শোনো প্রচুর পানি খেতে হবে। প্রশ্ন হচ্ছে আপনি কখন পানি খেবেন, দেখেন আপনার যখন মন যায় ঠিক তখন সেখানেই পানি খাবেন, সমস্যা নাই। তবে হ্যাঁ কিছু স্পেসিফিক টাইম আছে, ওই টাইমে আপনার পানি খাওয়াটা উত্তম। যেমন নাম্বার 1, ঘুম থেকে ওঠার পরপরই আপনি অন্ততপক্ষে 2 গ্লাস পানি পান করবেন। যখন আপনি ঘুম থেকে উঠে 2 গ্লাস পানি পান করবেন আপনার বডিটা অত্যন্ত সতেজ হয়ে যাবে, আপনার সারাটা দিন প্রাণবন্ত হবার জন্য। নাম্বার 2, আপনি যখন খাবার খাবেন খাবার খাওয়ার ঠিক আগ মুহূর্তে 1 গ্লাস পানি খাবেন, ফলে এই যে 1 গ্লাস পানি খেলে না খাবার খাওয়ার পর ওই খাবারটাকে আমাদের পেট ডাইজেশন করতে বা হজম করতে ভালো একটা সহযোগিতা করে, ঠিক আছে। তারপর ধরো যখন ঘুমাতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে 1 গ্লাস পানি পান করবে। কেন, কারণ যখনই আপনি ঘুমাতে যান আপনার টোটাল বডিটা রেস্ট নেই, তখন কিন্তু আপনার ব্রেন কাজ করে, অর্থাৎ আপনার সাবকনসিয়াস মাইন্ড তখন সজাগ থাকে, সেজন্য পানি খেলে ওই সাবকনসিয়াস মাইন্ড রিল্যাক্স চিন্তাধারা করতে পারে। বুঝতে পারছো। আরেকটা বিষয়, যখন গোসল করতে যাবা এই গোসল করার ঠিক আগ মুহূর্তে 1 গ্লাস পানি পান। কেন, নর্মালি আমাদের দেহের ভিতর টেম্পারেচার কিন্তু বাইরের টেম্পারেচার থেকে একটু ভিন্ন থাকে। আপনি যখন গোসল করতে যান পানির টেম্পারেচার আর আমাদের দেহের ভিতরে টেম্পারেচার সেম থাকে না। আপনি যেই কিনা 1 গ্লাস পানি খেলেন আপনার ভিতরে টেম্পারেচার কিছুটা বাইরের টেম্পারেচার থেকে ব্যালেন্স করে, ফলে আপনার গোসলটা আরামদায়ক। আমি কি বুঝাতে পারছি? ওকে, আরেকটা বিষয় শোনো আরেকটা বিষয়, এটা তো বললাম পানি খাওয়ার উপকারিতা, বাট গরম পানি যদি খান তাহলে কোনো উপকারিতা আছে, এটা একটা প্রশ্ন হতে পারে। সেজন্য আমি বলি কি স্যার ক্লাসের বাইরে কথা বলতেছি স্যার, আসলে দেখো অনেক কিছু মানে ক্লাসের সীমাবদ্ধ থাকে, বাট অনেক কিছু বলতে হবে, এটা আপনাদের উদ্দেশ্যে। ধরো আমি যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ শোনো গরম পানি খাওয়ার কিন্তু অনেক উপকারিতা আছে। যেমন গরম পানি খেলে
আপনার মধ্যে বয়সের চাপটা কম দেখেছে। এমন হয় না মাঝে মধ্যে যে লোককে দেখে মনে হয় 17 বছর, যখন জিজ্ঞেস করলেন যে চাচা আপনার বয়স কত, ধমক দেওয়ার একজন চাচা কেমন হয়, আর বয়স 25, এই মানে চাচা কেন বললো, ওই যে বয়সের চাপ পড়ে গেছে। আবার অনেকে আছে না যে ভুল করে বলা তো ভাইয়া, সে বলে আরে মিয়া, তোর বাপের বয়সে আমি, আমার বয়স 55, তখন কিন্তু তারা দেখে আপনার মনে হয়েছিল যে 25 বছর। এই যেটা বয়সের চাপ, এই বয়সের চাপটা কিন্তু অনেকটা দূর করে ফেলে আমাদের গরম পানি খেয়ে। তার মানে এই না যে আপনার বয়সের চাপ পড়বে না, মানে তুলনামূলক কম পড়বে। তাহলে গরম পানি খেলে আপনার কিন্তু বয়সের চাপ দূর হয়। তারপর যদি আমাদের মধ্যে কারো টয়লেট ক্লিয়ার না হয়, আমাদের মল থেকে অনেক সমস্যা হয়, সে যদি গরম পানি পান করে, তার এই মলত্যাগটা অনেকাংশেই ক্লিয়ার হয়ে যায়, মানে ভালোভাবে সম্পন্ন হয়। এছাড়া আমাদের মায়েদের বোনদের যে মাসিক যে চক্রটা হয়, মান্থলি যে পিরিয়ড হয়, এই পিরিয়ডে যদি কোনো রকমের প্রবলেম থাকে, সে যদি গরম পানি পান করে, তাহলে এই পিরিয়ডটা ভালোভাবে সম্পন্ন। এছাড়া আমরা যে গরম পানি খাওয়ার পর আমরা একটু ঘামতে থাকি, যেমন এই যে আমি ঘামতেছি, এই ঘামার সাথে যে কিছু ময়লা বের হয়, সেটা কিন্তু গরম পানি খাওয়ার পরে হয়। বুঝতে পারছো? এছাড়া আপনি চাইলে যখন ঘুমাতে যান তখন যদি আপনি কিছু গরম পানি খান বা হালকা গরম পানিতে গোসল করে, তাহলে আপনার ঘুমটা যথেষ্ট পরিমাণ গভীর হবে। বুঝে গেছে? এছাড়া আপনি যখন খাবার খাওয়ার পর বা খাবার খাওয়ার আগে যদি হালকা এক গ্লাস হালকা গরম পানি খেতে পারেন, দেখবেন আপনার ওই খাবারটা আরো মানে ভালো করে হজম হবে, ভালো ডাইজেশন হবে। বুঝে গেল? ওকে। আচ্ছা আসো আমরা কাজে আসি, আমরা কাজে করতে আসি। আর টেলোফেজ 2 সেম, এটার মতো সেম কাহিনী ঘটে। যেমন টেলোফেজ 2 এ ক্রোমোসোম গুলা মেরুতে পৌঁছায়, সেম আগের কথা। বুঝে গেছে? ক্রোমোসোম গুলা প্রসারিত হয়, সরু হয়, লম্বা হয়, জাস্ট ফিগারটা একটু চেঞ্জ, আর কিছু না। তারপর দেখো জলযোজন ঘটে। এতক্ষণ যা বললাম, জল খাওয়ার উপকারিতা, পানি খাওয়ার উপকারিতা, জলযোজন ঘটে, নিউক্লিয়ার প্রধান আবির্ভাব ঘটে। এর মাঝখানে যেটা লিখতে পারো যে ওই লাইনটা লিখে রমজান ক্ষমতাটা হারাই ফেলে। কি রমজান ক্ষমতা হারাই? ক্রোমোসোম, তাই না? আর আগের চিত্রটা দেখো, একটা দিকে দুইটা হয়েছিল, এবার দেখো এখানে ছিল একটা দিকে হয়েছে দুইটা, এখানে ছিল একটা দুইটা, টোটাল কটা হয়েছে? 1 2 3 4, তাই না? এই কিন্তু বুঝতে পারছো, এখানে এসে কিন্তু আমাদের মিয়োসিস শেষ। তাহলে বেশ 2 এ এসে আমাদের মিয়োসিস শেষ। ওই যে আমরা বলেছিলাম মিয়োসিস একটা থেকে চারটা হয়, এই যে চারটা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা। ও স্যার, এতক্ষণ পর বুঝলাম তাইলে এই একটা থেকে চারটা হয়েছে। হ্যাঁ স্যার, এই একটা থেকে চারটা হয়েছে। দেখছো কত প্রসেস কইরা এতটুকু আসে, আমরা টাস করে বলে দেই মিয়োসিস একটা থেকে চারটা হয়। ঠিক আছে? তাহলে এটা কি মনে থাকবে? হ্যাঁ, এটা কি মনে থাকবে? বলো তোমার একটু দেখি মনে থাকবে। বুঝে গেছে? আচ্ছা স্যার, এটা তো একটু কঠিন মনে হচ্ছে, অনেক পড়া স্যার, এগুলো কেমন হজম করবো স্যার? হজম করা তো আমাদের জন্য প্রায় কঠিন হয়ে যাচ্ছে, তাই না? দেখো আসলে কিছু কিছু সময় কিছু কিছু বিষয় হজম করতে হয়। যদি আপনি হজম না করেন, তাহলে সেটা হিতে বিপরীত হয়ে যাবে। ঠিক আছে? ওকে। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি আমাদের ছিল মিয়োসিস 2টা। আমি বলি এটা একটু কষ্ট করে হলেও ভালো করে পড়ো। এই চারটা চারটা আটটা এক পেজে পাশাপাশি লিখে একটু কষ্ট করে হজম করো। ঠিক আছে? ওকে। এই জন্য শুনো, আমি প্রায় সময় বলি কিছু কিছু বিষয় আছে সেগুলো আপনি একটু কষ্ট করে হজম করে ফেলুন। যদি হজম না করেন, তাহলে সেটা হিতে বিপরীত হবে। যেমন খাবারের বিষয়টা দেখুন। আপনি যে খাবারটা খাওয়ার পর সেটা যদি হজম না হয়, তাহলে কিন্তু আপনার ডাইজেশন যথেষ্ট ক্লিয়ার ভাবে হবে। ফলে আপনার দেহের ভিতর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, আপনি রোগে আক্রান্ত হবেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যদি আপনার খাবারটা হজম না হয়, তাহলে আপনার রোগ বেড়ে যাবে। আবার ধরো কোনো কথাবার্তার বিষয় বলো, কেউ কিছু বলেছে, সেই কথাটা যদি আপনি হজম না করতে পারেন, তাহলে তার সাথে কিন্তু আপনার হাঙ্গামা দাঙ্গা লেগে যাবে। অর্থাৎ আপনি তার সাথে তর্কে জড়াই পড়বেন। এই তর্কে জড়ানোর ফলশ্রুতিটা কি? কিছুক্ষণ আপনার মুখ থেকে কিছু বাক্য ব্যয় হবে, যেগুলোর কোনো লাভ বা ফায়দা নেই। তাহলে বোঝা গেল মাঝে মধ্যে কিছু কথাও আপনি উপযোগ করতে হবে, যাতে তর্ক থেকে আপনি বাঁচতে পারেন। এছাড়া হতে পারে কেউ যখন আপনার অনেক সময় প্রশংসা করে না, এই প্রশংসাটা কিন্তু আপনি হজম করবেন। কেন স্যার? দেখো, প্রশংসা যদি আপনি হজম না করেন, দেখবেন আপনার ভেতর অহংকার সৃষ্টি হবে, আপনি অহংকারী হয়ে যাবেন। আর অহংকারীকে কিন্তু আল্লাহ পছন্দ করেন না। সেজন্য কেউ যদি কোনো কারণে প্রকাশ্য হোক আর গোপনে হোক আপনাকে যদি প্রশংসা করে, সেই প্রশংসাটা একটু কষ্ট করে হজম করে ফেলবেন। আমি কি বুঝাতে পারছি স্যার? এছাড়া মাঝে মধ্যে মনে হয় না যে কেউ কিছু আপনাকে গোপন কিছু বলেছে, তার এই গোপনীয়তাটা একটু কষ্ট করে হজম করে রাখবেন। এটা কাউকে বলতে যাবে না, তুই আমাকে বলছিস, তুই কাউকে বলিস না, না, এরকম করতে যাবে। যদি কারো গোপনীয়তা আপনি হজম করতে না পারেন, তাহলে মনে রাখবেন আপনার প্রতি তার অবিশ্বাসটা বেড়ে যাবে, এবং আপনি খুব সম্ভবত সংকটে পড়ে যাবেন। ঠিক আছে? এছাড়া মাঝে মধ্যে হয় না যে আমি খুব সুখী, আমি খুব খুশি হয়েছি, এই মানে খুশি হওয়াটাকে, সুখটাকে আপনি হজম করবেন। কেন? কারণ আপনি যখন সুখী হবেন, এই সুখটাকে যদি আপনি হজম না করতে পারেন, আপনার মধ্যে পাপাচার বেড়ে যাবে। কারণ মানুষ সুখী সুখী মানে কি? আমি যা চাচ্ছি তাই পাচ্ছি, যা চাচ্ছি তাই পাচ্ছি, এটা যদি আপনার কন্ট্রোলে না থাকে, আপনি সেটা হজম করতে না পারেন, তাহলে আপনার দ্বারা পাপ কাজ হবেই হবে, এটা কনফার্ম।
সেম উল্টো ভাবে আসো, যদি আপনি দুঃখ কষ্টে পতিত হন তাহলে ওই দুঃখটাকে আপনি হজম করতে চেষ্টা করবেন। কেননা আপনি যখন দুঃখ কষ্টে পড়বেন, যদি যদি সেটা হজম করতে না পারেন তাহলে আপনার ভেতর হতাশা কাজ করবে, স্যাডনেস কাজ করবে। আর কেউ যদি একবার হতাশায় পড়ে যায় সেখান থেকে বের হয়ে আসা কিন্তু স্বাভাবিক চারটিখানি কথা হবে। সেজন্য আমি বলতে চাচ্ছি, এই কেউ যদি দুঃখ কষ্টে পড়ে বা আপনারা যদি দুঃখ কষ্টে পড়েন সেটা হজম করে ফেলবেন। সেম কথা হচ্ছে আপনাদের জন্য, এই যে পড়াশোনাগুলো, এই পড়াশোনাগুলো একটু কষ্ট হজম করে ফেলবেন। কেননা যদি আপনি এই পড়াশোনাগুলো হজম না করতে পারেন তাহলে পরীক্ষায় কিন্তু আপনার রেজাল্ট ভালো হবে, ফলশ্রুতিতে আপনাকে অনেকের কাছ থেকে অনেক কথা শুনতে হবে। সেজন্য আমি বলি যে কিছু কিছু সময় কিছু কিছু জিনিস হজম করতে হবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এটা আসে, এবার আসে এই যে কাহিনী ঘটলো মিওসিস, এই যে মিওসিস কাহিনী ঘটলো, তার কি কোনো গুরুত্ব নাই? তার কি কোনো গুরুত্ব নাই রে? তার অবশ্যই গুরুত্ব আছে। জন্য আমরা আজকের ক্লাসের গুরুত্বটা পরে শেষ করে দেবো। তার আগে আমরা ছোট্ট করে আরেকটা বিষয় করবো, এই মিওসিসের বৈশিষ্ট্য। মিওসিসের বৈশিষ্ট্য মানে কি স্যার? মানে এই তো স্যার এইগুলো কিন্তু মিওসিসের বৈশিষ্ট্য সবগুলো, তাই না? ওভারঅল মানে এই যা পড়ছি মিওসিস সম্পর্কে, মিওসিসের ওভারঅল কিছু বৈশিষ্ট্য আছে, মানে পরীক্ষায় 3 মার্কের জন্য আসে মিওসিসের বৈশিষ্ট্য লিখবো। সবগুলো থেকে একটা একটা করে বৈশিষ্ট্য আমরা চুরি করে নিয়ে বসাই দিব, এটাই মিওসিসের বৈশিষ্ট্য। বুঝে নাই? আচ্ছা ঠিক আছে, ফলো করো, ফলো করলে বুঝতে পারবে। এই একটু ফলো করো, কমেন্টে জানাও তোমরা কি মিওসিসটা বুঝতে পারছো, কমেন্টে জানাও, তাড়াতাড়ি জানাও। হ্যাঁ, এবারে সব আমরা মিওসিসের গুরুত্ব এবং বৈশিষ্ট্য একসাথে করে ফেলবো। দেখো, বৈশিষ্ট্য আসলে পড়ার মতো কিছু নাই। বৈশিষ্ট্য মানে মিওসিস শুরু করা থেকে এই আজকে শেষ করার আগ পর্যন্ত যা পড়ছি সেখান থেকে আপনি 6 থেকে 7টা বৈশিষ্ট্য দিলে না, না আপনি আপনার মতো করে দেন। তার এখান থেকে আবার আছে না বৈশিষ্ট্যের মাঝে কিছু বৈশিষ্ট্য আছে না বললেই নয়, এরকম কিছু বৈশিষ্ট্য আমি মনে হয় 6-7টা লিখে রাখছি। এগুলো দিলে না, আপনি চাইলে বাইরে যেগুলো আছে সেগুলো দিতে পারেন। যেমন আমরা আসো, আচ্ছা বলো তো মিওসিসে কি কি বৈশিষ্ট্য ছিল? নাম্বার 1 ছিল যে মিওসিসের রাসমূলক বিভাজন কেন বলা হয়েছিল? ওই যে নিউক্লিয়াস 2বার হয়েছিল, ক্রোমোসোম একবার হয়েছিল, তাহলে এটার বৈশিষ্ট্য। আবার মিওসিসে কি হয়, একটা কোষ থেকে 4টা কোষ আসে, তাহলে এটা একটা বৈশিষ্ট্য। আবার যে 4টা কোষ তো আসে ভালো কথা, মিওসিস একটা কোষ থেকে 4টা আসে, এই একটা কোষ যেটা এটা কি ডিপ্লয়েড, আর যে 4টা আসে সেটা কি হ্যাপ্লয়েড, এটার একটা বৈশিষ্ট্য। এরকম আর কি যে নিউক্লিয়াসে কি ক্রসিং ওভার ঘটে, ক্রসিং হওয়ার সময় কাজমাটা সৃষ্টি হয়, এই যেগুলো কি মানে যদি এটা প্রোফেজে ঘটে, প্রোফেজে ওই যে লেপটোটিন জাইগোটিন এগুলো ঘটে, ঠিক আছে কথা। এই লেপটোটিন জাইগোটিন এগুলো কি মিউসিসের অন্তর্ভুক্ত নয়? তার মানে কি এগুলো ঘুরে ফিরে তো মিউসিসের বৈশিষ্ট্য। সবগুলো মিলিয়ে মাঝে মধ্যে 3 মার্কে চলে আসে যে মিউসিসের বৈশিষ্ট্য লিখো। সেখানে আপনি 6 থেকে 7টা বৈশিষ্ট্য লিখলে আপনি 3-এর মধ্যে 3 পাবেন। যেমন কি কি লিখতে পারেন, আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি, আপনি চাইলে বাইরেও কিছু লিখতে পারেন। যেমন মিউসিসের বৈশিষ্ট্য আমরা বললাম যে একটি ডিপ্লয়েড মাতৃকোষ থেকে সৃষ্টি হয়। ডিপ্লয়েড মানে কি রে? 2n। আর n মানে কি? হ্যাপ্লয়েড। আর 3n মানে কি? তা কমেন্টে জানাও 3n মানে কি। ওকে, তারপর একটি ডিপ্লয়েড জননকোষ থেকে, তাহলে এই যে এটা কি ডিপ্লয়েড, একটা ডিপ্লয়েড জননকোষ থেকে 4টি হ্যাপ্লয়েড ছিল, 2n হয়ে গেল শুধু n, ঠিক আছে? 4টি হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি হয়, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। তারপর আমরা বললাম নিউক্লিয়াস 2বার বিভাজিত হয় কিন্তু ক্রোমোসোম একবার বিভাজিত, এটাও আমরা জানি, এটা কিন্তু মিউসিসের বৈশিষ্ট্য। এছাড়া ক্রোমোসোমের স্বতন্ত্র বিন্যাস, মানে প্রত্যেকটা ক্রোমোসোম তার নিজের মতো করে বিন্যাস হয়। তারপর প্রোফেজ 1 কে 5টি উপপর্যায়ে ভাগ করা যায়। তারা কোথায় ঘটে রে? মিওসিসেই তো ঘটে, মানে মিওসিসের এর প্রোফেজ 1 কে তো 5 ধাপে সম্পন্ন করা হয় বা যে ধাপে বিভক্ত করা হয়, এটা অ্যাকচুয়ালি কোথায় ঘটছে? এটা তো আমাদের মিওসিসেই ঘটছে। তাহলে আপনি কি এটা লিখতে পারেন না বৈশিষ্ট্য? আপনি চাইলে এটা নালীকণ্ড লিখতে পারেন। মানে আমি লিখছি, আমার কাছে ভালো লাগছে, আপনার যেটা ভালো লাগে সেটা লিখবেন। ওকে, সেমলি ক্রসিং ওভার ঘটে ট্রান্সফারের সৃষ্টি হয়। আপনি চাইলে এখানে আরো কিছু লিখতে পারেন যে এই ধাপে ওই যে বাইপ্লেট সৃষ্টি হয়, অপত্য ক্রোমোসোম সৃষ্টি হয়, লিখতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে? এগুলো আপনি আপনার মতো করে দিবেন, আমি এখানে জাস্ট দিলাম, আপনি চাইলে আরো কয়টা এখানে লিখতে পারেন। তো মনে রাখবা প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, এই চারটা সবসময় রাখবা ইউএসএ বৈশিষ্ট্য, ঠিক আছে? এই চারটা সবসময় রাখবা, কারণ এই চারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মানে এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে, ঠিক আছে? এই চারটা দিয়ে তারপর আপনার যে কোটা মন চায় সেগুলো দিয়ে দিবেন। এবার আসলে মেইন কথা, এই মিওসিসের একজন গুরুত্ব কি স্যার? এই মিওসিসটা আসলে আমাদের কি গুরুত্ব বজায় রাখে, আমাদের এটা থেকে আমরা কি ফায়দা পাই? বেশ কিছু আছে, এখানে জাস্ট আমরা 8টা লিখে রাখছি, এই 8টা মোটা দাগে করলে বাকি সবগুলো কাভার হয়ে যায়। নাম্বার এক, জনন কোষের সৃষ্টি। কি বলছি? জনন কোষের সৃষ্টি। জনন কোষের সৃষ্টি মানে কি রে? পুরুষ জননাঙ্গ, স্ত্রী জননাঙ্গ, তাই তো? পেনিস অথবা পুরুষ, এইটার সৃষ্টি। ভালো করে বুঝে কিন্তু, ভালো করে বুঝে কিন্তু বলছি জনন কোষের সৃষ্টি। আমি কি এখানে বলেছি জনন কোষের বৃদ্ধি? বলি নাই। এই সৃষ্টি আর বৃদ্ধি এই দুইটা তোমাদেরকে বুঝাতে হবে।
এই দুইটা কি হয়েছে জানো, এই দুইটা তোমাদেরকে বুঝাতে বুঝাতে আমি নিজেই কম বুঝি। এই দুটো ভালো করে বুঝলাম। একটা হচ্ছে সৃষ্টি, আর একটা হচ্ছে বৃদ্ধি। কেন বলতেছে একটু পর বুঝবা, এটা এডমিশনে কি বুঝা পাই। এই সৃষ্টি এবং বৃদ্ধি এর যে কতটা গুরুত্ব সেটা এডমিশন টাইম বুঝলাম। এমসিকিউ সৃষ্টি মানে কি, কোন একটা জিনিস শূন্য থেকে বেশে, ধরো একটা বিন্দু, ঠিক আছে ওকে। আর বৃদ্ধি মানে কি, ওই বিন্দুটা আস্তে আস্তে বড় হতে হতে এরকম বড় হচ্ছে। তার মানে আপনি কি বলতেন, সৃষ্টি মানে কোন একটা কিছু ছিল না, মানে কিছুই ছিল না, তার অস্তিত্ব নাই, সে অস্তিত্ব পাইল। আর বৃদ্ধি মানে কি, ওই অস্তিত্বটা আস্তে আস্তে তার মতো করে বড় হইল। আমি বলেছি জনন কোষের সৃষ্টি, ধরো জনন কোষ কি আছে, পুরুষাঙ্গ, পুরুষাঙ্গ বা পুরুষাঙ্গের মধ্যে কি পাওয়া যায়, শুক্রাণু পাওয়া যায়। আর স্ত্রীঙ্গ, স্ত্রী যৌনাঙ্গ বা অবাঙ্গ, এই তো এই দুইটা জিনিস, এই দুইটা মিয়োসিসের মাধ্যমে সৃষ্টি হয়। কিন্তু এই যে শুক্রাণুটা বা পুরুষাঙ্গ যেটা, পেনিস যেটা, এটা আমাদের জন্মের পর কিরে তাক বলতে পারবে না। ছোট বাচ্চাদের যে শুরু থাকে, শুরু, ছোট বাচ্চাদের শুরু থাকে, এটা কি বিশাল তার চাইতে থাকে, ছোট থাকে না, ছোট থাকে না, ছোট থাকে না, এটা সময়ের পরিক্রমায় যত দিন যায় সেটা বড় হইতে দেয় সময় এই তার বড় হয়। এটা তো আমি বুঝাতে চেয়েছি, ঠিক আছে। সেম ভাবে আমাদের মায়েদের বোনদের যৌনাঙ্গ বা ওভাম যেটা, সেটাও সেম সৃষ্টি হয় মিয়োসিসের মাধ্যমে, আর একটা বৃদ্ধি ঘটে মাইটোসিসের মাধ্যমে। আমি যেটা বলতে চাচ্ছি, এই যে আমাদের যৌনাঙ্গ, মায়েদের পুরুষদের আমাদের এই যৌনাঙ্গটা সৃষ্টি হয়, অর্থাৎ পুরুষ যৌনাঙ্গ, স্ত্রী যৌনাঙ্গ, শুক্রাণু, ডিম্বাণু, এগুলা সৃষ্টি হয় মিয়োসিসের মাধ্যমে, এগুলা তারপর বড় হয়, বৃদ্ধি হয় মাইটোসিসের মাধ্যমে। কথা কি ক্লিয়ার? আমি কি সৃষ্টি এবং বৃদ্ধি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া দিতে পারছি? আচ্ছা, তাহলে বোঝা গেল জনন কোষের সৃষ্টি করে, ফলো করো। মাইটোসিসের ক্ষেত্রে আমি বলেছি জনন কোষের বৃদ্ধি করে, সেম কথাগুলো আমি ওই লেকচারও বলেছি। তারপরে কিছু লোক বলবে স্যার মনে নেই স্যার আমার। আচ্ছা আসো, এবার আসো বংশবৃদ্ধি। ওই সেম মাইটোসিসের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে, মিয়োসিসের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে। কিন্তু কথা হচ্ছে এই বংশবৃদ্ধিটা এটা কি সঠিকভাবে হচ্ছে, বৈধভাবে হচ্ছে নাকি অবৈধভাবে হচ্ছে? এটা তো ঠিকই স্যার, আমরা যেহেতু উদ্ভিদ নিয়ে পড়তেছি, সেগুলো তো বংশবৃদ্ধি স্বাভাবিক, বৈধভাবে হচ্ছে। আমাদের যে বংশবৃদ্ধিটা, সেটা কি আদৌ বৈধ হচ্ছে? বলো রে আমারে। না। এবার বিয়ের আগে কিন্তু মানুষজন বাচ্চা কাচ্চা পেয়েছে, দেখছো? আর আমরা কি মনে করি যে ওই বাচ্চা কাচ্চা বা জিনা রিলেটেড যে কাহিনীগুলো, এগুলি আমরা মনে করি মনে হয় অবৈধভাবে। এছাড়া যারা কত রকমের যে জিনা হতে পারে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। আমি বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, শুনো, এই এই শুনো, এই বর্তমান সময়ে আজকের এই দিনে এসে শয়তানের যে কয়টা প্রজেক্ট আছে, যে কয়টা টার্গেট আছে, তার মধ্যে দুইটা টার্গেট সে সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সে সফল করে দিয়েছে। কি স্যার? নাম্বার এক হারাম রিলেশনশিপ, আর নাম্বার দুই ক্যারিয়ার নিয়ে চিন্তা। কেমনে স্যার? এই যে হারাম রিলেশনশিপ যেটা, দেখো আমাদের মধ্যে অনেকে আছে, অনেক ছেলে আছে যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে, তাসবিহ সবগুলো পড়ে, এমনকি তাহাজ্জুদ পর্যন্ত পড়ে। আবার সে গোপনে প্রেমও করে, সে দাওয়াতি কাজ করে, সাংগঠনিক কাজ করে, আবার সে ভিতরে ভিতরে একটা মেয়ের সাথে প্রেমও করে, কথাও বলে। সেম ভাবে দেখবা একটা মেয়েও মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুন্দর বড় জুব্বা জব্বা, কালো লোক একটা বুরকা পরে আছে, চুপও দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাশাআল্লাহ সাংগঠনিক কাজ করে, দাওয়াতি কাজ করে, অনেক বুঝের কথা বলে, সেও নাকি ভিতরে ভিতরে প্রেম করে। আর এই যে প্রেমটা আবার কি হয়, অনেক আছে কি যে এই বিয়ের যে দুজনেই নামাজি, দুজনে মানে ইসলামিক পরিপন্থীতে প্রেম করে। চিন্তা করছো? তোমরা হাসতেছো, এটা কি সূক্ষ্ম ঢুকে দিচ্ছে। দুজনে প্রেম করে আবার দুজনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই যে এটা যে তারা সবকিছু ঠিক আছে, কিন্তু এটা যে হারাম এটা তারা ভুলে যায়। তারা বলে না আমরা ইসলামিক পদ্ধতিতে প্রেম করেছি। এই যে হারাম রিলেশনটা, এটা কিন্তু এই শয়তান সূক্ষ্মভাবে আমাদের উপর ঢুকে দিচ্ছে। আর নাম্বার 2 যেটা বললাম যে ক্যারিয়ার নিয়ে চিন্তা, দেখো আজ থেকে 50-60 বছর আগে বা এত দূর যাওয়ার প্রয়োজন নাই, আমাদের বাবাদের দাদাদের আমলে চলে যাবে, তারা জিজ্ঞেস করবা তাদেরকে, তারা যখন ছোট ছিল তারা বড় হয়ে কি করবে, এটা তারা কখনো চিন্তা করে। তাদের চিন্তা ছিল এটা যে আমি বড় হয়ে আমার বাবা মাকে দেখবো, আমার সন্তান সন্তান দিকে দেখবো। ভালো করে বুঝে কথাটা, তার চিন্তা হচ্ছে সে বড় হয়ে তার বাবা মাকে দেখবে আর তার সন্তান সন্ততিদেরকে ভালো করে প্রতিপালন করবে। কিন্তু সে চিন্তা করে না যে আমি কি করবো। তার চিন্তা ছিল যে আমার বাবা মাকে কিভাবে রাখবো আর আমার সন্তানদেরকে কিভাবে রাখবো। আর আমরা কি করি, আমরা বড় হয়ে কি করবো ওইটা চিন্তা করি, বাবা মার কথা কুল্লু মানালাইয়া ফান এগুলো চাইরা দিচ্ছি, এগুলো চাইরা দিচ্ছি, বুঝছো?
মানে আমি বুঝেছি আমাদের ভিতরে ক্যারিয়ার নিয়ে চিন্তা ঢুকেছে, অথচ ক্যারিয়ারকে আমি নিজে করতে পারবো যদি উপর থেকে অর্ডার না আসে। সেজন্য আমি প্রায় সময় বলি যে এই সময় এসে শয়তান দুইটা থেকে এসে, একটা হচ্ছে ওই যে হারাম রিলেশনশিপ ঢুকেছে, আর দুই হচ্ছে ক্যারিয়ার নিয়ে চিন্তা। এই দুটো থেকে তোমরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করো, আমি সর্বোচ্চ চেষ্টা করি নিজেকে বাঁচানো। ওকে, আচ্ছা এরপর আসো ক্রোমোসোমের সংখ্যা ধ্রুব। ক্রোমোসোমের সংখ্যা ধ্রুব মানে কি রে? একই, যেমন আমরা বলছি 1টা থেকে 4টা হয়, 4টা থেকে 16টা, 16টা থেকে 64, 64 থেকে এরকম আস্তে আস্তে এমন তো হয় না 1টা থেকে 5টা, 5টা থেকে 35টা, 35টা থেকে 105 এরকম হচ্ছে। এলো পাতা দিচ্ছে হয় না, কেন হয় না? যে মিউজিকের কারণে। সেমলি আমরা মাইটোসিসে বলেছিলাম ওইখানেও কিন্তু তার সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ গঠন করে। তারপর প্রজাতির সক্রিয়তা ঠিক রাখা। প্রজাতির সক্রিয়তা ঠিক রাখার মানে কি? ওই যে গরু থেকে গরু, ছাগল থেকে ছাগল, মানুষ থেকে মানুষ, গাছ থেকে গাছ, আম গাছ থেকে আম গাছ, ডাল গাছ থেকে ডাল গাছ, মানে কথা হচ্ছে যেই গাছ ওইটাই সৃষ্টি করে। তেমন তো হয় না আম থেকে জাম ধরে, আম গাছ থেকে জাম গাছ হয় না, স্যার হয় ভাবরা। বুঝে গেছে? এই সক্রিয়তাটা ঠিক রেখে আমাদের মিওসিস। আমরা দেখতাম কবে যে গরু থেকে মানুষের বাচ্চা বের হয়ে গেছে। তারপর আসো কেন স্যার? হ্যাঁ বেড়া রে, বলতে পারলাম না, বুঝে নিও। তারপর বৈচিত্র্যের সৃষ্টি করে। বৈচিত্র্যের সৃষ্টি বলতে ওই যে মাঝে মধ্যে হয় না যে একজন কৃষ্ণাঙ্গর সাথে শ্বেতাঙ্গর বিয়ে হয়েছে, মানে ফর্সার সাথে কালো, ফলে কি তাদের বাচ্চাটা মিলেটে আসে, সাদাও না দলাও না, মাঝামাঝি। এটা কি প্রজাতি সৃষ্টি হলো না? এই যে বৈচিত্র্য হলো, বৈচিত্র্য একটি সৃষ্টি করলো। সেম ভাবে অভিব্যক্তি সৃষ্টি করলো, জনক্রম, অভিব্যক্তি থেকে জনক্রম সৃষ্টি করে, এবং সেটা মেন্ডেলের সূত্র মেনে চলে। মেন্ডেলের সূত্র মেনে চলে এর মানে কি রে? স্যার মেন্ডেলের সূত্র কি? শোনা এই কুলা পাই আপনাদের যে বিবর্তন অধ্যায় আছে না, ইভলিউশন, প্রাণী বিজ্ঞানের সম্ভবত 10 বা 11 নম্বর চ্যাপ্টার, ওইটা পুরোটা হচ্ছে মেন্ডেলের সূত্রের উপর, পুরো চ্যাপ্টারটা মেন্ডেলের সূত্র। ওইখানে প্রায় দুইটা সূত্র আছে, দুইটা সূত্রের ব্যতিক্রম আরো আছে 6টা। এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো, তখন বুঝতে পারবো যে মেন্ডেলের সূত্র আসলে কি। মানে কথা হচ্ছে মিওসিসটা মূলত এই মেন্ডেলের সূত্র মেনে চলে বা মেন্ডেলের সূত্র অনুযায়ী কাজ করে। বুঝেছে? এই ছিল মোটামুটি মিওসিসের গুরুত্ব। আমার বিশ্বাস যে এটা মোটামুটি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আজকে থাক। আর তোমরা ভালো করে পড়ো। আমরা নেক্সট ক্লাসে এই যে ক্রসিং ওয়ার্ড আছে না, এই ক্রসিং ওয়ার্ড অ্যাকচুয়ালি কিভাবে ঘটে, কে দেখেছিল, কোথায় দেখেছিল, এটার কি গুরুত্ব, বা এটা অ্যাকচুয়ালি কেমনে হয়, এ নিয়ে আলোচনা করব, এবং আনুষ্ঠানিকভাবে আমরা এদের সমাপ্তি ঘোষণা করবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের যত্ন নাও, এবং সবাই ভালো মতো পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।